আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে সিলেটে যে উইকেটটি ব্যবহার করা হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের দেশের মাটিতে যে পিচগুলো বানানো হয়েছে, সিলেটের পিচটি ছিল এ যাবৎকালের সবথেকে ভালো পিচ। কেন, সেটা এই ভিডিওতে একটু ব্যাখ্যা করব। প্রথমে আসি ফাস্ট বোলিংয়ের বিষয়ে। পেসারদের জন্য উপকারী হবে যদি কোনো পিচে আসলে বাউন্স থাকে, সুইং থাকে এবং ভালো পেস থাকে। এই উইকেটে, সিলেটের উইকেটে এই তিনটার সবগুলো উপকরণই আসলে ছিল। আমরা যদি এই টেস্টের প্রথম ইনিংসের দিকে তাকাই তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। শুরুতে যখন বাংলাদেশ টসে জিতে বোলিং নেয়, সেখান থেকেই বোঝা যায় যে আসলে পিচটা শুরুতে বোলিং সহায়ক ছিল, বিশেষ করে পেসারদের জন্য। এবং এর প্রমাণও আমরা দেখেছি যখন বাংলাদেশ প্রথম ইনিংসে বল করতে আসে। খালেদ আহমেদ, শরীফুল ইসলাম তারা কিন্তু শুরুতে অনেক বেশি সুইং পাচ্ছিলেন এবং ভালো বাউন্স পাচ্ছিলেন, এবং তার ফলশ্রুতিতে কিন্তু শ্রীলঙ্কা 57 রানে 5 উইকেটও পড়ে যায়। আমরা যদি বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস দেখি তাহলেও দেখব যে শুরুর দিকে কিন্তু লঙ্কান পেসাররা তারা অনেক বেশি সুইং, বাউন্স এবং পেস পাচ্ছিলেন। বাউন্স যে হচ্ছিল সেটার সূক্ষ্মভাবে আউটগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে বাউন্সের কিছু কারণেই কিন্তু অনেকগুলো উইকেট পড়েছে উভয় দলেরই। যদি আমরা কুশল মেন্ডিসের উইকেটটা দেখি, যে এটা একদম একটা সত্যিকারের বাউন্সার ছিল নাহিদ রানার বলে, যেটাতে তিনি হুক করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন। তো সেটাতে তো পরিষ্কারভাবে বোঝা যায় যে বাউন্সের জন্য তিনি আউট হয়েছেন। কিন্তু কিছু কিছু বল ছিল বাংলাদেশের ইনিংসে যদি বলতে হয়, বিশেষ করে লাহিরু কুমারার কিছু বল ছিল যেখানে আসলে অল্প একটু বাউন্সের তারতম্য হয়েছে, বাট একটু বেশি বাউন্স থাকার কারণে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু আউট হয়েছেন। যেমন আমরা যদি বাংলাদেশের প্রথম ইনিংসে শাহাদাত হোসেন দীপুর আউটটার কথা চিন্তা করি, সেই বলটা কিন্তু প্রয়োজনের যতটুকু দীপু আশা করেছিলেন তার থেকে একটু বেশি বাউন্স করেছিল, এবং সেটার কারণে তিনি কট বিহাইন্ড হয়েছেন। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রেও এটা সত্যি যে অফ স্টাম্পের বাইরের বল অবশ্যই তিনি খেলতে গিয়েছিলেন, কিন্তু সেটাতে আসলে একটু সুইং ছিল, একটু বেশি বাউন্স ছিল, যেটা আসলে বলটাকে স্লিপে নিয়ে যায় আর কি, ক্যাচ করে ফেলে। আমরা যদি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস দেখি তাহলে সেখানে দেখব যে নাজমুল হোসেন শান্তর যে উইকেটটা ছিল সেটা অবশ্যই বাইরের বল ছিল, অফ স্টাম্পের অনেক বাইরের বল ছিল, এবং তিনি সেই বলে তাড়া করতে গিয়ে হয়তো আউট হয়েছেন। কিন্তু তিনি আউট হতেন না যদি উইকেটে তখন আসলে আরেকটু বেশি বাউন্স না থাকতো, এবং এই সামান্য বাউন্সের বেশি থাকার কারণেই কিন্তু তিনি আউটটা হয়েছে। আমরা শ্রীলঙ্কার ইনিংসেও দেখেছি প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে যে বাংলাদেশের বোলাররা কিন্তু বাউন্স দিয়ে, সেইটা বাউন্স দেওয়া মানে কিন্তু সবসময় যে বাউন্সার করতে হবে তা না, অফ স্ট্যাম্পের বাইরের বলেও ফুল বল কিংবা গুড লেন্থের বলেও কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি বাউন্স আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে ব্যাটারদেরকে বিশেষ করে তাদের ইনিংসের শুরুতে ভুগিয়েছে। বাউন্স যে উইকেটে বেশি ছিল এবং ভালো পেসে বলটা যে ব্যাটারদের ব্যাটে আসছিল, সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে আমরা যদি দুই দলের কিপারদের দিকে একটু তাকাই। সেটা আমরা যদি প্রথম ইনিংসে দেখি যে লিটন দাসকে কিন্তু কিপিং করার সময়, বিশেষ করে ফাস্ট বোলারদের বিপক্ষে তিনি যখন উইকেট কিপিং করছিলেন, বল বারবার তার হাতে অনেক জোরে আঘাত করছিল এবং তিনি বেশ কয়েকবার ব্যথাও পেয়েছেন। এই একই প্যাটার্নটা আমরা কুশল মেন্ডিসের যখন কিপিং করছিলেন তখন দেখেছি যে বেশ কিছু বল ধরতে গিয়ে কিন্তু তিনি হাতে ব্যথা পেয়েছেন। এবং এখান থেকে বোঝা যায় যে যতটুকু কিপার যতটুকু আসলে বাউন্স আশা করছেন বা যতটুকু পেস আশা করছেন, তার থেকে একটু বেশি বাউন্স এবং একটু বেশি পেস এই বলটা কিন্তু উইকেট কিপার পর্যন্ত যাচ্ছিল, অর্থাৎ উইকেটে যথেষ্ট ভালো পেস এবং বাউন্স ছিল। সুইং তো অবশ্যই ছিল, যে কারণে আসলে
বিশেষ করে ইনিংসের শুরুতে আমরা ব্যাটারদেরকে, উভয় পক্ষের ব্যাটারদেরকে ঝামেলায় পড়তে দেখেছি। সুতরাং যদি আমরা শুধুমাত্র পেস বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে শুরুতে চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই আদর্শ একটা উইকেট ছিল, যেখানে পেস বোলাররা তাদের স্কিল এবং মানে স্কিল দেখানোর যে সুযোগ পাচ্ছিলেন, এবং ব্যাটাররাও আসলে তাদের স্কিল পূর্ণমাত্রায় প্রয়োগ করেই উইকেটে টিকে থাকতে চেষ্টা করছিলেন। তারপরে যদি আসি ব্যাটারদের দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে দেখব যে এই উইকেটটা এমন একটা উইকেট ছিল, যেটা একটু আগে বলেছি, যেখানে আসলে ভালো পেস ছিল, অর্থাৎ বল পিচে পড়ার পরে খুব ভালো গতিতে কিন্তু ব্যাটে আসছিল। এরকম উইকেটে যেটা হয় যে একজন ব্যাটার যদি সেট হয়ে যেতে পারেন, তিনি কিন্তু তখন তার জন্য রান করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং যেটার উদাহরণ আসলে আমরা শ্রীলঙ্কার ইনিংসে দেখেছি, বাংলাদেশের ইনিংসেও দেখেছি, যদিও বাংলাদেশের ইনিংসটা শ্রীলঙ্কার ইনিংসের মতো বড় হয়নি, কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কা যখন 5 উইকেট পড়ে গিয়েছে, তারা হয়তো একটা লাইফ পেয়েছে, তারপরে কিন্তু তারা যথেষ্ট সাবলীলভাবে ব্যাট করেছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, উভয় ইনিংসেই শুরুতে অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যে ব্যাটাররা ছিলেন, তারা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে কিন্তু ব্যাট করেছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যদি আমরা মঈনুল হকের ইনিংসটা দেখি, তাহলে দেখব যে তিনি যখন সেট হয়ে গিয়েছেন, তখন অনেক ভালোভাবে তিনি আসলে পেসারদেরকে মোকাবেলা করছিলেন। এরপর যদি আসি স্পিনারদের প্রসঙ্গে, প্রথম ইনিংসে আমরা দেখেছি, বাংলাদেশের প্রথম ইনিংসে যে দ্বিতীয় সেশনে যখন মানে বাংলাদেশের বোলিং ইনিংস আর কি, শ্রীলঙ্কার প্রথম ইনিংস ব্যাটিং ইনিংস যেটা ছিল, সেটাতে কিন্তু দ্বিতীয় সেশনে যখন অনেক বেশি রান হয়ে যাচ্ছিল, পেসাররা অনেক বেশি মার খাচ্ছিলেন দ্বিতীয় সেশনে, এবং খুবই স্বাভাবিক, কারণ নতুন বলে যখন সুইংটা বেশি থাকে, সুইংটা যখন একটু কমে যায়, তখন এই ধরনের পিচ তো ব্যাটিংয়ের জন্য কিছুটা সহায়ক হয়, কারণ এখানে কিন্তু উঁচু নিচু বাউন্স বা যেটাকে আনইভেন বাউন্স বলে, সেটা না থাকার কারণে ব্যাটারদের জন্য কিন্তু সুবিধাজনক হয়ে যায়। সেরকম সময় আমরা দেখেছি যে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, তারা কিন্তু রানের গতিটা মানে বোলিং করতে এসে কমিয়ে দিতে সমর্থ হয়েছেন। আমরা যদি দ্বিতীয় ইনিংসের কথা চিন্তা করি, অর্থাৎ শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটিং ইনিংস, যেটা হচ্ছে টেস্টের তৃতীয় ইনিংস ছিল, সেখানে যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু আবারও মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলাম ভালো বল করেছেন। মিরাজ 4 উইকেট পেয়েছেন, তাইজুল 2 উইকেট পেয়েছেন। সুতরাং এই উইকেটে অন্তত মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলামের মতো যারা হচ্ছে খুবই ভালো মানের স্পিনার, তাদের জন্য কিন্তু উইকেটে কিছুটা হলেও সুবিধা আছে। এখন সুবিধা বলতে অবশ্যই এটা এমন উইকেট না যেটা অতিমাত্রায় স্পিন বান্ধব, কিন্তু যেটা বলছিলাম যে সেটা মেহেদী মিরাজই হন, তাইজুল ইসলামই হন বা সাকিব আল হাসান হন, তারা এই মানের বোলার, এই মানের স্পিনার, যে এই ধরনের উইকেটে তারা আসলে আরও চ্যালেঞ্জের মুখে পড়া সত্ত্বেও ভালোভাবে বোলিং করতে পারবেন, এবং যেটার প্রমাণ আসলে 2 ইনিংসেই তারা দিয়েছেন। সুতরাং যদি আবারও বলি যে পেসারদের দিক থেকে চিন্তা করলে এটা একটা সহায়ক উইকেট ছিল, ব্যাটারদের দিক থেকে চিন্তা করলে সহায়ক উইকেট ছিল, স্পিনারদের দিক থেকে চিন্তা করলে সহায়ক উইকেট ছিল। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই উইকেটের কারণে আমরা দেখেছি, সেটা হচ্ছে স্লিপের ক্যাচিং। দুই দলকে আমরা দেখেছি যে স্লিপে তারা বেশ ভালো কিছু ক্যাচ নিয়েছে। বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে প্রথম ইনিংসে একটি সহজ ক্যাচ স্লিপে ছেড়েছে, যেটার কারণে হয়তো ম্যাচের ফলাফলটা অন্যরকম হয়ে গিয়েছে। কিন্তু উভয় দলকে আমরা দেখেছি যে তাদের স্লিপে অনেকগুলো ক্যাচ গিয়েছে, এবং তাদেরকে ভালো ক্যাচিং করেই কিন্তু উইকেটগুলো ফেলতে হয়েছে। সুতরাং এখানে স্লিপ ফিল্ডারদের স্কিল উন্নয়ন করার জায়গা থেকে যদি চিন্তা করি, এই উইকেটটা কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে সহায়তা করেছে, কারণ এটা পেস বান্ধব একটা উইকেট ছিল। আমরা যদি সিলেটের উইকেটকে সার্বিকভাবে বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এই উইকেট যে পেসারদের জন্য সহায়ক, সেটা আরেকটা আলাদা দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। সেটা কীরকম? আমরা যদি দেখি যে সিলেট থেকে আবু জায়েদ বাংলাদেশ উঠে এসেছেন, পেসার, বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। ইমাদত হোসেন উঠে এসেছেন, স্টার পেসার, বাংলাদেশে জাতীয় দলে খেলেছেন, এখন ইনজুরির কারণে বাইরে আছেন। আমরা তানজিম সাকিবকে দেখেছি, তিনি এই সিলেট
থেকে উঠে এসেছেন এবং খালেদ আহমেদকে দেখেছি। এরা সবাই কিন্তু আসলে যে প্রথম শ্রেণীর ক্রিকেটটা হয় সেই ক্রিকেটটা এই মাঠেই খেলে থাকেন এবং তাদের এই পিচ থেকে তাদের যে অনুপ্রেরণা সেটাকে কিন্তু কাজে লাগিয়ে তারা তাদের পেস বোলিং স্কিলটাকে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছেন।